হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুল চ্যানেলে তোমাদের 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আজকে দ্বিতীয় দিন। তো 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাস ফর আপকামিং পিএসসি WBPSC এক্সাম লাইক পিএসসি ক্লাস 2025, পিএসসি মিসলেনিয়াস 2025, এটসেট্রা এটসেট্রা। তো আগামী 2025 WBPSC যত এক্সাম কন্ডাক্ট করবে সেই সমস্ত এক্সামকে ফোকাস করে আমাদের এই 1000 ম্যাথ প্র্যাকটিসের যে ক্লাস আমি বলেছিলাম আগের দিনই, যেটা 1000 না, এটা 2000ও হতে পারে যদি তোমরা অনেক বেশি বেশি করে কমেন্টস করো এবং আমাকে বলো যে তোমাদের ক্লাস কেমন লাগছে এবং তোমাদের হেল্পফুল হচ্ছে কি না এই ক্লাসগুলো। ওকে, তো আমি ভেবেছিলাম যে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়ে তোমাদের যতটা না বেশি লাভ হবে তার থেকে বেশি লাভ হবে যদি আমরা মিক্স কোশ্চেন সলভ করি। তো তাই জন্য আমরা মিক্স কোশ্চেন নিয়ে এসেছি এবং সম্পূর্ণ বাংলা ভাষায় এই ক্লাসটি চলছে। প্রত্যেকটা প্রশ্ন আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে এখানে টাইপ করিয়েছি। তো এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু আমাদের আরপি ম্যাথস গুরুকুলের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আজই সেখানে সাবস্ক্রাইব করো এবং সেখান থেকে ডাউনলোড করো। ওকে, তো প্রথম 10টি প্রশ্ন সলভ করার পরে আজকে আমাদের দ্বিতীয় দিনে, যেখানে আমরা 11 নম্বর প্রশ্ন থেকে সলভ করব। 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি একটি সরলীকরণ বা সিম্পলিফিকেশনের প্রশ্ন দেওয়া হয়েছে। আর সিম্পলিফিকেশনের প্রশ্ন এলেই আমরা জানি যে আমাদের বদমাশ রুল ফলো করতে হবে, তাই তো? বদমাশ মানে কি? বি ফর ব্র্যাকেট, O for off, D for division, M for multiplication, A for addition and S for subtraction। এই সিকোয়েন্স মেনটেন করেই কিন্তু আমাদের পারফরমেন্স করতে হবে সরলীকরণ বা সিম্পলিফিকেশনের প্রশ্নে। ঠিক আছে, দেখো এখানে কি বলা হয়েছে, 9 ভাজিতক, আচ্ছা 9টি উপরে আছে, 9 ভাজিতক 8 পূর্ণ 1/5 মাইনাস 1 পূর্ণ 3/4 ভাগ 3/4 প্লাস 6 মাইনাস 3 পূর্ণ 3/5 প্লাস 1 পূর্ণ 2/3। যেখানে এখানে মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছ সেগুলোকে তোমরা প্লাস হিসাবেও লিখতে পারো বা সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সফার করেও করতে পারো, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, তো তোমাদের ক্যালকুলেশন স্পিডের উপর নির্ভর করছে এই ধরনের প্রশ্নগুলো তোমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারবে। দেখো 9 একবার লিখে পারো 9 ভাজিতক, আমি কী করলাম না, মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশকে ট্রান্সফার করে দিলাম। 8 5 40 প্লাস 41, তাহলে 41-এর 5 মাইনাস 4 1 4 আর 3 7 4 ভাগ 3/4 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6 মাইনাস 3 5 15, 3 18 5। আচ্ছা এখানে দেখো নিচে 5, এখানে নিচে 3, তাহলে আমার যোগ বিয়োগ করতে হবে। তাহলে তুমি কি করবে, 5 আর 3 এলসিএম কত 15, তাহলে প্রত্যেকটার হরে 15 বানাও। প্রত্যেকটা হরে 15 করতে গেলে এখানে কি দেখতে পাচ্ছি 3 5 15, 3 18 5, তাহলে 18 5কে নিচে 5কে যদি 15 করতে গেলে আমি 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 × 3 54/15 প্লাস 3 1 3 আর 2 5-এর 3, একে ক দিয়ে গুণ করবো 5 দিয়ে, মানে 5 5 25, তাহলে 25/15। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো কত সহজে এই প্রশ্নের সলিউশন হয়ে যাবে। 41-এর 5 যেটা হচ্ছে দেখে দাও, এখানে দেখো এই পার্টটা তোমরা মুখোমুখি করতে পারবে। দেখো নিচে 15 দূরতেই, তাহলে 54 প্লাস -54 প্লাস 25, আর এখানে 15 6 90, তাহলে আলটিমেট কী হলো 90 প্লাস 25, 90 প্লাস 25 মানে হচ্ছে কত, 90 প্লাস 25 মানে 115, আর 115 মাইনাস 54, 115 মাইনাস 54 কত হচ্ছে 61, তাই তো? তাহলে ওপরে কী হলো 61/15। তাহলে দেখো এই পার্টটা আমরা অলরেডি মুখোমুখি করে ফেললাম, 7/4 ভাগ 3/4 প্লাস 61/15, আর এখানে দেখো 7/4 3 ভাগ, তাহলে ভাগের কাজে গেল 4 4 কী হলো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে এলো কি 7/3, তাহলে 7/3/61/15। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আবার দেখো নিচে 3 আর 15, তুমি তাহলে নিচেকে 15 বানাও, তাহলে একে 15 করলে কী করবো, ওপর নিচে 5 দিয়ে গুণ করবো, ব্যাস। তাহলে ওপর নিচে 5 দিয়ে গুণ করলে কত হবে 35/15, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এখানেও দেখো 5 আছে, ওপর নিচে কী করবো 15 বানাবো, 15 বানালে কী করবো, একে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করে দাও, 3 1 3, 3 4 12, 123/15। তাহলে আলটিমেট দেখো সব কটা কী হয়ে গেলো 15 হয়ে গেলো নিচে। আর এই ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে কী হয়ে যাবে, ব্র্যাকেট উঠে গেলে এও মাইনাস হয়ে যাবে, ব্যাস। তাহলে এবার বলো 9 ভাজিতক 123 মাইনাস 35 মাইনাস 61, মানে এগুলো যোগ হবে, তাহলে 1 আর 5 6, এখানে কত 9, তাই তো 96, তাহলে 123 মাইনাস 96, আর 123 মাইনাস 96 মানে হচ্ছে কত 27, তাহলে 27/15। তাহলে 9 × 15 27 হবে আমার কারেক্ট আনসার। তাহলে 27 কাটাকুটি যাচ্ছে 9 দিয়ে, 3 5 15, অপশান সি
5 হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে বোঝা গেল কত তাড়াতাড়ি আমরা ক্যালকুলেশন করলাম এবং কীভাবে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এই প্রসেস ফলো করবে দেখে তোমাদের সরলীকরণ বা সিম্পলিফিকেশন যত বড় প্রশ্নই থাকুক না কেন খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরা প্রশ্নের সলিউশন করতে পারবে। নেক্সট প্রশ্ন, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যার সাথে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 121 পাওয়া যায়। খুব ভালো কথা। তোমরা জানো যে একটি সংখ্যার মধ্যে দুটি অঙ্ক থাকে, এই অঙ্কগুলোর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু দুটি পার্ট থাকে। যেমন আমি তোমার একটা সংখ্যা বললাম 35, ঠিক আছে, এই 35-এর মধ্যে কী আছে, দুটো ডিজিট আছে, কী কী, একটি 3 একটি 5, এগুলো হচ্ছে কি এদের ফেস ভ্যালু, 3 আর 5 হচ্ছে এদের ফেস ভ্যালু। এবার এদের প্লেস ভ্যালু কত, যেমন 3 একই দশক স্থানে, তাদের প্লেস ভ্যালু কত, 3 × 10, আর 5 একক স্থানীয় সংখ্যা আছে, তাহলে একক স্থানীয় মানে 5 × 1। তাহলে দেখো ঠিক এরমভাবেই তৈরি হয়েছে 3 + 10 30 + 5 মানে 35, ঠিক এইভাবেই কিন্তু 35 তৈরি হয়। ঠিক আছে, এটি হচ্ছে খুব একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটি তোমার জানা খুব দরকার এই ধরনের অঙ্কে। তাহলে সিমিলারলি আমাকে যেটা সংখ্যা যদি বলে দেয়, একটা ধরলাম একটি সংখ্যা হচ্ছে XY, যেখানে X হচ্ছে কি 10th প্লেসে আছে, এটা 10th প্লেস, এবং Y হচ্ছে ইউনিট প্লেসে আছে। ওকে, তাহলে এই সংখ্যাটি অ্যাকচুয়ালি কত হবে না 10x কী হচ্ছে ফেস ভ্যালু, তাহলে ফেস ভ্যালুর সঙ্গে প্লেস ভ্যালু গুণ করলে আমরা কী পাবো না অ্যাকচুয়ালি সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কত হলো না 10x + y, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যা। তাহলে একটি সংখ্যা দুটো ডিজিট বললো x এবং y, তাহলে সংখ্যাটি কত হবে 10x + y। ইজ নট ইট, বলবেন না, একদম ঠিক। এবার কী হলো, এই 2 অঙ্কের সংখ্যার যে দুটো ডিজিট আছে এরা স্থান পরিবর্তন করলো, তার মানে কি এক্সের জায়গায় ওয়াই এলো, ওয়াই এর জায়গায় এক্স হলো। তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি সংখ্যাটি কত হবে না 10y + x, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার যোগ করলে কত হচ্ছে গো, দেখো 10x + x মানে 11x, আর 10y + y মানে 11y, তাহলে দেখো 11 কমন যাচ্ছে। আর এই সংখ্যাটারই ভ্যালু কত, 11x + 11y এর ভ্যালু বলা হয়েছে কত না 121। ওকে, তাহলে এখান থেকে 11 কমন চলে গেল, পড়ে রইল কি x + y, এখানে 121, আর 11 স্কোয়ার কত 121 হয়, তাহলে x + y কত হয়ে গেল 11, তাহলে x + y কত হয়ে গেল 11। এবার কি বলা হয়েছে না সংখ্যাটির অঙ্ক দুটির মধ্যে পার্থক্য হলো 3, খুব ভালো কথা, দশকের অঙ্ক গ্রেটার দেন এককের অঙ্ক, তাহলে দশকের অঙ্ক আমরা কী ধরেছিলাম x, তার মানে x - y হচ্ছে কত না 3। এবার বলো আমরা কী নির্ণয় করতে বলেছি সংখ্যাটি কত, তাহলে x + y যদি 11 হয়, x - y যদি 3 হয়, তাহলে মনে রাখবো যে খুব সহজেই x এর ভ্যালু কত হবে না 11 + 3/2, এবং y এর ভ্যালু কত হবে 11 - 3/2। খুব ভালো করে মনে রাখবো যে যদি দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, তাহলে সাম প্লাস ডিফারেন্স বাই 2 হবে বড় সংখ্যাটি, এবং সাম মাইনাস ডিফারেন্স বাই 2 হবে কি ছোট সংখ্যাটি। খুব ভালো করে মনে রাখবে এই পার্টটি। তাহলে 11 + 3 14/2 মানে 7, আর 11 - 3 কত 8, 8/2 মানে 4। তাহলে পেয়ে গেলাম কী চেয়েছি সংখ্যাটি হতো, সংখ্যাটি কি না 7 আর 4 মানে 74, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল প্রত্যেকের। নেক্সট প্রশ্নে চলে যাই। স্রোতের প্রতিকূলে যাত্রাকারী একটি নৌকা 8 ঘন্টা 48 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে গেলে সেই দূরত্ব অতিক্রম করতে নৌকোটির 4 ঘন্টা সময় লাগে। খুব ভালো কথা। নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ অনুপাত কত, তাহলে এখানে দেখো 8 ঘন্টা 48 মিনিট, আচ্ছা 8 ঘন্টা 48 মিনিটকে আমি কি লিখতে পারি না 8 × 48/60 লিখতে পারি। 8 × আমি 48-এ কী করলাম 48 মিনিটকে কী করলাম ঘন্টা ট্রান্সফার করলাম, কী করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8 × 48/60 কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে, 4 দিয়ে 4 × 48, 4 15 60, না 4 3 12, 12 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 12 4 48, 12 5 60, তাহলে 8 5 40 + 4 44-এর 5, তাহলে 44-এর 5 ঘন্টা সময় লাগছে, এত হওয়ার সময় লাগছে কোন কিসে না ডাউন স্ট্রিমে, তাই তো, স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমে, প্রতিকূল মানে কি আপস্ট্রিম, আর অনুকূলে গেলে সেই টাইমটি লাগছে কত 4 ঘন্টা, অনুকূলে গেলে মানে কি ডাউন স্ট্রিমে গেলে। তাহলে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের এটা কী পেলাম না টাইম পেলাম, তাহলে টাইম রেশিও কত পেল, টাইম রেশিও কার না ডাউন ইজ টু আপ আমি করব, ডাউন ইজ টু আপ, টাইম রেশিও কত হবে না ডাউনের টাইম হচ্ছে 4 আর আপের টাইম হচ্ছে 44/5, তাহলে তো কাটাকুটি যাচ্ছে 11, তারপরে আলটিমেট হয়ে গেল কত 5:11, 5:11 কত হলো 5:11। তাহলে টাইম রেশিও থেকে যদি আমরা স্পিড রেশিও নির্ণয় করতে যাই, এবার যেহেতু এখানে ডিস্টেন্স কি কনস্ট্যান্ট, একই দূরত্বে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছি প্রতিকূলে তাই যাচ্ছি, তাই মনে রাখবো টাইম রেশিও যা হবে তার রিভার্স, তাকে যদি উল্টে দিই তাহলে পেয়ে যাবো স্পিড রেশিও। তাহলে 5:11 যদি আমার টাইম রেশিও হয়, তাহলে স্পিড রেশিও কত হবে 11:5।
বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো তাহলে কী পেয়ে গেলাম আমি এখানে, কোন কোন স্পিড পেলাম না ডাউনের স্পিড পেলাম, আপের স্পিড পেলাম। নির্ণয় করতে কী বলেছে, নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত। তাহলে নৌকার গতিবেগ কত হবে এখানে, আমরা জানি যে নৌকার গতিবেগ মানে স্পিড অফ বোট, বোটের স্পিড নির্ণয় করার জন্য আমার কী করতে হয়, ডাউন প্লাস আপ বাই টু। আর স্ট্রিমের স্পিড নির্ণয় করার জন্য আমার কী করতে হয়, ডাউন মাইনাস আপ বাই টু, তাই তো, ডাউন মাইনাস আপ বাই টু। তাহলে দেখো 11+5 মানে 16/2 হবে আমার কি ডাউনের স্পিড, সরি বোটের স্পিড। আর স্ট্রিমের স্পিড কত হবে না 11-5/2, 11-5 মানে 6/2। তাহলে 16:6, তাহলে কত হবে 8:3। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল প্রত্যেকের, আশা করি কারো কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। কোনো সেলাই মেশিনের ধার্য মূল্য 400 টাকার উপর কোনো বিক্রেতা 15% ও 10%-এর ক্রমিক ছাড় দিলে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত হবে। তো খুব ভালো কথা। তো এই ধরনের প্রশ্ন আমরা অনেক রকমভাবে সলিউশন করতে পারি, কিন্তু আমি তোমায় যেটা বলবো, সবসময় এটা বলে থাকি, সেটা হচ্ছে পার্সেন্টেজকে ফ্র্যাকশনে ট্রান্সফার করতে। ঠিক আছে, তাহলে দুবার আমার কী দিয়েছে, ডিসকাউন্ট দেয়, দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 800 টাকা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি না ধার্য মূল্য, ধার্য মূল্য মানে কি মার্ক প্রাইস। ঠিক আছে, প্রথম ডিসকাউন্ট কত দেওয়া আছে 15%। আচ্ছা এই জিনিসটি খুব ভালো করে বুঝতে হবে, 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 5% মানে কত 1/20, 15% মানে 3/20। তার মানে 20 টাকা এই ফ্র্যাকশনের মধ্যে নিচে যে বসে থাকবে সেটা হচ্ছে কি মার্ক প্রাইস। তাহলে 20 যদি মার্ক প্রাইস বা ধার্য মূল্য হয়, তার উপর কী হচ্ছে না 3 টাকা ছাড় দেওয়া হচ্ছে। 15% মানে কত 3/20, তার মানে 20 টাকায় 3 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তার মানে আলটিমেট কত টাকায় বিক্রি করা হচ্ছে না 20 - 3 17 টাকায় বিক্রি করা হচ্ছে। তার মানে জিনিসটার মূল্য 17/20 হলো। তাহলে 17/20 গুণ হয়ে গেল জিনিসটার মূল্য। তাহলে প্রথমে 800 টাকা জিনিসটার মার্ক প্রাইস ছিল, তার উপর ডিসকাউন্ট দেওয়ার পর 17-20 গুণে বিক্রি করা হলো, 17/20 গুণে বিক্রি করা, মানে এটা হচ্ছে আমার কী পেয়ে গেলাম সেলিং প্রাইস ফার্স্ট ডিসকাউন্ট দেওয়ার পর। এখানে কিন্তু থেমে থাকেনি সে আরেকবার ডিসকাউন্ট দিচ্ছে, কত পার্সেন্ট 10%। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/10, মানে 10 টাকা এই ধার্য মূল্য হয়, তাতে 1 টাকা কী দেওয়া হচ্ছে, তাতে 1 টাকা হচ্ছে আমার ছাড় দেওয়া হচ্ছে বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 1 টাকা ছাড় দেওয়ার পর কতই বিক্রি করা হচ্ছে না 10 থেকে 1 বিয়োগ করলে 9 বিক্রি করা হচ্ছে। তাহলে আলটিমেট এখন আমার সেলিং প্রাইস কত হলো, আরও 9-এর 10 গুণ হয়ে গেল, 9-এর 10 গুণ হয়ে গেল। ব্যাস আনসার পেয়ে গেলাম। এবার দেখো 17 দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে কোনটা ভাগ যায়, সেটা করলেও আনসার পেতাম। দেখি এখানে 200, এখানে 4, তাই তো একদম। তাহলে 4-9 36 আর 17, 36 আর 17 মানে হচ্ছে 612। অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার। আচ্ছা 17 দিয়ে এখানে দুটি সংখ্যা ডিভিজিবল ছিল, তাই 17-র ডিভিজিবিলিটি চেক করে আনসার নির্ণয় করা যেত না। ওকে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। দুটি সংখ্যার সমষ্টি 25, সংখ্যা দুটির পার্থক্য 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো। ব্যাস দেখো একটু আগেই তোমাদের শেখালাম, একটু আগেই দেখো এই প্রশ্নে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। তাহলে সেখান থেকে কী করে আমরা সংখ্যা দুটি নির্ণয় করব সেটাই এখানে বলা আছে। দেখো দুটি সংখ্যার সমষ্টি 25, সংখ্যা দুটির পার্থক্য 13। তাহলে দুটি সংখ্যা যদি একটি এক্স অপরটি ওয়াই হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত বলা হয়েছে না 25, আর সংখ্যা দুটির বিয়োগফল কত না 13। তা আমি ধরে নিয়েছি কি না এক্স গ্রেটার দ্যান ওয়াই। ঠিক আছে, তাহলে এটা লেখার আমার প্রয়োজনে আমি ডাইরেক্ট বলতে পারি সংখ্যা দুটির মধ্যে প্রথম সংখ্যাটি বা বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত না 25 + 13/2, 25 + 13/2, আর 25 + 13 মানে কত না 38/2, দ্যাট ইজ 19। ওকে, আর ওয়াই কত হবে না 25 - 13/2, 25 - 13/2, 25 - 13 মানে কত, 25 - 13 মানে হচ্ছে 12, আর 12/2 মানে কত হবে না 6। তাহলে 19 × 6 হবে আমার কারেক্ট আনসার। আমরা নির্ণয় করতে পারি সংখ্যাটির গুণফল মানে এক্স ওয়াই। তাহলে 19 × 6 করলে কত হবে না 19 × 6 করলে হবে 114। অপশান বি হবে কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 16-এ কী বলা হয়েছে না ক্রিকেট খেলার প্রথম 10টি ওভারের রানের হার ছিল কেবল 3.2, অবশিষ্ট 40 ওভারের রানের হার কত রাখলে 282 রানের লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে। খুব ভালো কথা। তাহলে প্রথম 10 ওভার, ফার্স্ট 10 ওভার, আর তারপর হচ্ছে রিমেনিং 40 ওভার, তাহলে প্রথম 10 ওভারে তার রানের গড় ছিল কত 3.2। তাহলে প্রথম 10 ওভার টোটাল কত রান হয়েছে
না 3.2 ইন্টু 10 দ্যাট ইজ 32। তাহলে রিমেনিং 40 ওভারে কত রান করতে হবে? আর 282 রান টোটাল আমার লক্ষ্যমাত্রা। টার্গেট কত? টার্গেট ফিক্স। টার্গেট কত? না 282। ঠিক আছে, 32 রান অলরেডি হয়ে গেছে। তাহলে 40 ওভারে কত রান করতে হবে? না 250। 282 মাইনাস 32 250। তাহলে 40 ওভার রানের গড় কত হবে? তুমি দাদা 40 ওভার টোটাল আমাকে টোটাল 250 রান করতে হবে। তাহলে প্রত্যেক ওভারে 250/40 দ্যাট ইজ 25/4 দ্যাট ইজ 6.25 রান পার ওভার আমায় করতে হবে। তাহলে 6.25 হবে আমার কারেক্ট আনসার। কিন্তু কোথাও অপশানে 6.25 আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে যাবে। 36 না, এটা 6.25। 36 না 6.25। তাহলে অপশান সি হবে প্রশ্নের সঠিক আনসার। অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। এবার হচ্ছে এখানে ডেটা খুব ইজি, তাই এই প্রশ্নটির সমাধান খুব সহজেই হয়ে গেল। এবার ডেটা যদি একটু শক্ত থাকে, একটু যদি ক্যালকুলেটিভ থাকে, তখন এই প্রশ্নটির সমাধান কীভাবে করব। এবার দেখো, এই প্রশ্নটির সমাধান আমরা অ্যালিগেশন প্রসেস দিয়েও করতে পারি এবং খুব তাড়াতাড়ি। কী করে? ফার্স্ট 10 ওভারে আমি দেখতে পাচ্ছি আমার গড় রান কত? 3.2। তাহলে ফার্স্ট 10 ওভারে আমার গড় রান হচ্ছে 3.2। নেক্সট 40 ওভারের গড় রান আমাকে নির্ণয় করতে হবে। ধরে নিলাম এখানে হচ্ছে আমার গড় রান হচ্ছে এন। আর দেখতে পাচ্ছি 282 রান যদি আমি 50 ওভারে করি, তাহলে আমার গড় কত হবে? ঠিক আছে, আমি ধরলাম যে প্রথম 10 ওভারের খেলা হয়নি বা তারপরে 40 ওভারেরও খেলা হয়নি, একদম 50 ওভারের খেলা হয়েছে এবং 50 ওভারে 282 রান করেছে। তাহলে গড় রান কত হয়েছে? তোমরা 282/50। ব্যাস, এবার একে তোমরা কী করবে? 5 দিয়ে কাটাকুটি করার কোনো দরকার নেই, বা 50 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই। যখন নিচে দেখবো 5 বা তার কোনো মাল্টিপল, তাহলে 50 আছে, 2 দিয়ে গুণ করো, তাহলে 100 হয়ে যাবে। তাহলে দেখো উপরে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? 282 বাই ইন্টু 2 মানে হচ্ছে 28 দুগুণে 56, 564। আর 564/100 তার মানে 5.64। কত সহজ হয়ে গেল। তাহলে 5.64 আমি এখানে পেয়ে গেলাম। এবার দেখো অ্যালিগেশন করে দাও। এখানে কি আছে? এন। আর অবভিয়াসলি এই এন কী হবে? গ্রেটার দ্যান 5.64। এটাই হচ্ছে অ্যালিগেশনের মেন প্রসেস, যে এই দুটি সংখ্যার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হবে কি? 5.64। তার মানে এন অবভিয়াসলি গ্রেটার দ্যান হবে কি? 5.64। আর দেখতে পাচ্ছি 3.2 অলরেডি 5.64 থেকে ছোটো। তাহলে এখানে আমরা কী লিখবো? এন মাইনাস 5.64। আর এখানে আমরা কী লিখবো? না 5.64 মাইনাস 3.2 দ্যাট ইজ কত? যেখানে দেখতে পাচ্ছি 4, এখানেও আবার 4, 2.44, তাই তো? একদম 2.44। এবার দেখো, তাহলে এই যে আমরা 5.5 এন মাইনাস 5.64 আর 2.44 এই যে রেশিওটি পেলাম, এটি আলটিমেট কিসের রেশিও? না আমরা কার ওপর অ্যালিগেশন করছিলাম? না অ্যাভারেজের ওপর, সরি গড় রানের ওপর, তাই তো? এবার গড় রান সাধারণত কার ওপর ডিপেন্ড করে? নিচে গিয়ে থাকে গড় রান করার সময় টোটাল রান বাই টোটাল ওভার, তাহলে নিচে গিয়ে থাকে ওভার, তাই তো? তাহলে যার উপর বেস করে আমরা ক্যালকুলেশন করছি তারই রেশিও পাবো এখানে আলটিমেট অ্যালিগেশন হওয়ার পরে। তাহলে এন ইজ মাইনাস 5.64 ইজ টু 2.44, এই রেশিওটি আলটিমেট ওভার রেশিওর সঙ্গে সমান। তাহলে ওভার রেশিও কত? না 10, প্রথম 10 ওভার, এখানে 40 ওভার, তাহলে 10:40 দ্যাট মিনস 1:4। তাহলে আমি লিখবো কি? না এন মাইনাস 5.64 বাই 2.44 ইজ ইকাল টু কত হবে? না 1/4। কাটাকুটি হচ্ছে একদম, দেখো 0.61, তাই তো? 0.61। তাহলে আলটিমেট এনে ভ্যালু কত হলো? 5.64 প্লাস 0.61 যোগ করলে কত হচ্ছে? 6.25। পেলাম আমি আনসার 6.25। তাহলে দেখো এই প্রসেসটি আরও হেল্পফুল হবে যখন ডেটা আমার কী থাকবে? না একটু বড় ডেটা থাকবে, যেখানে ক্যালকুলেটিভ হবে ডেটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটি খুব ইম্পর্ট্যান্ট, এই প্রসেসটি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, যদি একটি দর্পণে একটি ঘড়ি 12:40 সময় দেখায়, তাহলে প্রকৃত সময় কত? তাহলে দর্পণে দেখাচ্ছে 12:40। তো যখনই মনে রাখবো যে আমাকে দর্পণে দেখা যাচ্ছে মানে কি? মিরর ইমেজ দেখা যাচ্ছে, তাই দর্পণে দেখা যাচ্ছে না, মিরর ইমেজ। যখন মিরর ইমেজ বলা আছে 12.40, তখন অ্যাকচুয়াল সময়, অ্যাকচুয়াল টাইম নির্ণয় করার ফর্মুলা কি? না অ্যাকচুয়াল টাইম ইজ ইকাল টু, আমি কী করবো? 24 ঘন্টা 12 আওয়ার্স মাইনাস মিরর ইমেজ। এবার 24 ঘন্টা থেকে 12:40 বিয়োগ করা কী হবে? একটু কষ্টসাধ্য হবে। কী করে বিয়োগ করবো? বিয়োগ করার নিয়ম কি? আমি 24 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নেবো, তাহলে আমি কী লিখবো? 23 ঘন্টা। আর সেই 1 ঘন্টাকে মিনিটে ট্রান্সফার করে আমি কী লিখবো? না 60 মিনিট, তাই তো? তাহলে 23 ঘন্টা 60 মিনিট বানানো যায়, 24 ঘন্টা বানানো, তাই মাইনাস
1240। তাহলে আমার আনসার কত হলো গো? দেখো 60 থেকে 40 বিয়োগ করলে কত 20, আর 23 থেকে 12 বিয়োগ করলে কত হবে 11। তাহলে 11টা বেজে 20 মিনিট হচ্ছে আমার অ্যাকচুয়াল টাইম। অপশান এ হবে কারেক্ট আনসার। তো বোঝা গেল? তো আশা করি সবাই বুঝতে পেরেছে। নেক্সট প্রশ্ন, তিনটি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তিনটি সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন আমি আগের দিন করেছি, সেম প্রশ্ন। তাহলে দেখো এখানে তিনটি সংখ্যার মধ্যে রিলেশন বলা হয়েছে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার। তাহলে এই ধরনের প্রশ্ন আমি কী বলেছি, লাস্ট থেকে শুরু করব। দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার দ্বিগুণ, আর দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয় তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে 2x। আর ফার্স্ট সংখ্যাটি কি, প্রথম সংখ্যাটি কী হয়েছে না দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ করলে প্রথম সংখ্যা কত পাবো না 4x। তাহলে আলটিমেট রেশিও কত হলো না 4:2:1 হয়ে গেল আমার রেশিও। তাহলে 4 + 2 + 1 মানে 7, তাই তো? তাহলে 7 হচ্ছে সাম। আমি দেখতে পাচ্ছি গড় দেওয়া আছে কত 77। তাহলে আমি কী বলবো, 7 যদি আমার তিনটে সংখ্যার সাম হয় তাহলে 77কে আমি কী লিখবো না 7 = 77 × 3। গড় বলা আছে 77, তাহলে টোটাল কত 77 × 3। তাহলে 7-এর ভ্যালু কত না 77 × 3। আমি নির্ণয় করতে হবে কি, তিনটি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 7-এর ভ্যালু কত, এখানে 77 × 3 মানে 1-এর ভ্যালু কত হবে 11 × 3, তার মানে 33, তাই তো? তাহলে এই 33, দেখো এখানে লাস্ট থার্ড নাম্বার 33, এখানে 4টে অপশন কোথায় দেখতে পাচ্ছি, অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার, বাকি দুটো নির্ণয় করার দরকারই নেই। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধার কথা না। চলে যাই পরের প্রশ্ন। একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাত 3:2। খুব ভালো কথা। তাহলে বয়েজ আর গার্লসের অনুপাত বলা হয়েছে, বয়েজ আর গার্লসের কত না 3:2। কী বলেছে, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% বৃত্তিধারী হয় তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পান না? ঠিক আছে? তাহলে বৃত্তি পায়নি এমন ছাত্রের সংখ্যা নির্ণয় করতে হবে। আমাকে বৃত্তিধারীর পার্সেন্টেজ বলা আছে, তাহলে যদি বলি ছাত্রদের 20% বৃত্তিধারী হয় তাহলে বলবো 80% বৃত্তিধারী নয়। যেটা আমাকে নির্ণয় করতে দেবে এখানে তারই পার্সেন্টেজ ভ্যালু আমি এখানে নির্ণয় করে নেবো। 20% যদি বৃত্তি পেয়ে থাকে, ঠিক আছে, পজিটিভ হয়, তাহলে 80% নেগেটিভ মানে 80% পায়নি। সিমিলারলি ছাত্রীদের মধ্যে 30% পেয়েছে, তাহলে কত পার্সেন্ট পায়নি হলো 70%, দাদা 70% পায়নি, তাই তো? তাহলে এখান থেকেই আমি আনসার পেয়ে যাবো। দেখো 3 আর 2 আমি এখানে 300 আর 200 করে নিলাম। তাহলে 300-র 80% মানে 240, আর 200-র 70%, 270% কত হবে না 140। তাহলে 240 + 140 মানে কত না 380। তাহলে আউট অফ 500 টোটাল ছাত্র কত না 500, তার মধ্যে 380 জন বৃত্তি পায়নি। তাহলে কত পার্সেন্টেজ বৃত্তি পায়নি? তুমি বলবে দাদা 380/500 × 100। ব্যাস, তাহলে 380/5, 380/5 করলে কত হবে না 76%। অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো বোঝা গেল এই ধরনের প্রশ্ন সমাধান কী করে করব না, যেখানে আমায় জিজ্ঞেস করা হয়েছে যে কত পার্সেন্ট আমার বৃত্তি পায়নি টোটাল ছাত্রছাত্রীর মধ্যে, আর আমার বয়েজদের মধ্যে দেওয়া আছে পার্সেন্টেজ কত পার্সেন্ট বৃত্তি পেয়েছে, আর ছাত্রীদের মধ্যে কত পার্সেন্ট বৃত্তি পেয়েছে। তাহলে আমার পেয়েছে এগুলো দেওয়া আছে, তাহলে পায়নির পার্সেন্টেজ আমরা ওখান থেকেই ডাইরেক্ট নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এই পদ্ধতিতে আমরা ভোটের এক ধরনের প্রশ্ন, ভোটের ওপর, ইলেকশনের ওপর সেম, সেখানেও কিন্তু আমরা যা দেওয়া থাকবে যেটা আমার বার করতে বলবে তার উল্টো পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি সেই পার্সেন্টেজ নির্ণয় করে নেবো। ঠিক আছে? সেম কনসেপ্টের ওপর বেস করে। নেক্সট প্রশ্ন, সেই ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করো যার উপর দিয়ে 130 মিটার লম্বা একটি ট্রেন যা ঘন্টায় 45 কিমি গতিতে চলছে তা 30 সেকেন্ডে অতিক্রম করে। তার মানে একটা ব্রিজকে একটা ট্রেনটির দৈর্ঘ্য বলা আছে 130 মিটার, সে 45 কিলোমিটার বেগে যাচ্ছে, 30 সেকেন্ডে ব্রিজটিকে অতিক্রম করছে। তাহলে ব্রিজের লেন্থ আমাকে নির্ণয় করতে হবে, ব্রিজের দৈর্ঘ্য বা লেন্থ। তাহলে ব্রিজের দৈর্ঘ্য ধরলাম টি, ব্রিজের দৈর্ঘ্য ধরলাম কত টি। তাহলে টি প্লাস ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে টি প্লাস 130 এত মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? এবার 45 ঘন্টায় 45 কিমি গতিতে, তাহলে 45 কিলোমিটার/আওয়ারকে আমায় মিটার/সেকেন্ড ট্রান্সফার করতে হবে, কারণ কি এখানে মিটার দেখতে পাচ্ছি, তার মানে কী দিয়ে গুণ করতে হবে না 5-18 দিয়ে গুণ করতে হবে, নিচে 5 উপরে 18, আর এই সময়টি কত বলা আছে না 30 সেকেন্ড। ব্যাস, আর কি চাই বলো? 3কে দিয়ে কাটাকুটি হচ্ছে 3×10 30, আর এখানে হচ্ছে 3×6 18। আচ্ছা, আর কাটাকুটি যাচ্ছে কিছু, 3 দিয়ে এখানে 3×2 = 6, 3×15 = 45, 2×5 = 10। তাহলে আলটিমেট টি প্লাস 130 = হচ্ছে কত 5×5 = 25 × 15, আর 25 × 15 মানে 375, তাই তো? এবার বলো তাহলে টি এর ভ্যালু কত? 375 - 130, 375 -
130 অ্যান্ড দ্যাট ইজ 245 মিটার। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। তো এই হলো আজকের 10টি প্রশ্নের সমাধান। আবার নেক্সট দিন আমরা 10টি প্রশ্ন সলভ করব। এবার তোমরা ভাবছো দাদা 10টি করে প্রশ্ন করে আমরা একটু সংখ্যা বেশি বাড়াবো, অবশ্যই বাড়াবো, কিন্তু তোমরা রেসপন্স করো। তোমরা যদি আমাকে রেসপন্স করো তবেই তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমি আরও বেশি টাইম স্পেন্ড করবো, আরও বেশি তোমাদের অঙ্কের সলভ দেখাবো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা ডাইরেক্ট আমাদের ভিডিওর লিঙ্ক এবং পিডিএফ ডাউনলোড করার লিঙ্কও পেয়ে যাবে। চলে যাই, আজকের মতো এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে।